আমিনুল ইসলাম খান আপনার আমি বরং ওর প্রশ্নের উত্তরগুলোই দেই, হ্যাঁ, মানে আপনি প্রশ্ন করার আগে। সেটি হচ্ছে যে ধরেন প্রথমে আমাকে হুমায়রা একটা সুন্দর বিশেষণে বিশেষায়িত করলেন, শব্দের রানী, খুব নাইস। কিন্তু ওই যে বললাম হাদির প্রোফাইল থেকে যা আসে, ধরেন আমাদের মতো মেয়েদেরকে লেখা হয় রাতের রানী। হ্যাঁ, আমি শেষ করি, আপনার সময় আমি কথা বলি নাই, আপনি তো অনেক কথা বললেন, কথা শুনতে হবে। আমি মনে হয় সেদিনও শুনলাম কেউ কেউ আপনাদের দলের কাউকে বলছিল যে কথা শোনার একটা প্র্যাকটিস, সেটা করা উচিত হুমায়রা। হ্যাঁ, সেটা হচ্ছে হুমায়রা বললেন যে বটের পরিচয় নাকি নাই। আমরা কি দেখি নাই যে কোনো রাজনৈতিক দল স্বীকার করেছেন তারা বট বাহিনী পালেন? করেছেন তো। হুমায়রা আমাকে ওই শব্দের রানী দিয়ে উনি খুব সুন্দর করে বললেন উনি নাকি নরম পন্থা কখনো শোনে নাই। আমার ধারণা হুমায়রারা যেগুলো বলেন, হুমায়রারা হয়তো যেগুলো ওনারা কাগজে লেখেন ওনারা কখনো সেটা পড়েন না। হ্যাঁ, বলার জন্য বলেন। দেখেন, আমি জাস্ট উনি বলার পরে আমি গুগল করলাম যে এনসিপি কি নরম পন্থা কখনো বলেছে। রিপ্লাই যে স্ক্রিনশট রেখে দিচ্ছি, দেখেন এখানে লেখা, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি মধ্যপন্থা বা নরম পন্থা শব্দটি ব্যবহার করেছেন। মধ্যপন্থা, এখানে নরম পন্থা যদি লেখা থাকে আপনি পড়ে দেখতে পারেন। আপনি একটু বলেন যে ঠিক কোন দিন আমি শেষ করে আপনার যখন সময় হবে, আপনার যখন সময় হবে তখন আপনি বলবেন কাইন্ডলি, ঠিক আছে? এটা একটা ভদ্রতা এবং সেটা বজায় রাখাটা না, এটা আপনার দেখাতে হলে আপনাকে কথা বলার প্রয়োজন নেই। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উত্তর দেন। আচ্ছা, আপনাকে শেষ করতে দেন, শিক্ষা দেন, আপনি একটু সহিষ্ণুতা আপনি আমার কথার মাঝখানে, এটা একটা টক শো এবং সবার জন্য নির্ধারিত সময় থাকে। তো পরমত সহিষ্ণুতা আপনি যখন আমার মনে হয় হুমায়রা বলবে, আপনি একটু থামেন, ওনাকে শেষ করে আপনাকে। আমার মনে হয় না যে এরকম করে ধরেন আপনি সবসময় এই ঘটনাগুলাই ঘটে, অর্ধেক কথা তারা বলে দেয়। এবং উনাকে যে প্রশ্নটি আপনি করেছেন সেটার উত্তর কিন্তু উনি দেন নাই, উনি অন্য কথা বলেছেন। সময় শেষ হয়ে গেছে, পরে দিব কথা, মানে কি বলবো আর। এগুলো হচ্ছে এক ধরনের ট্যাকটিক্স যে আপনাকে আপনার ফোকাস পয়েন্ট, মানে আপনার ফোকাল পয়েন্ট থেকে দূরে সরিয়ে ফেলা যখন আপনি কথা বলবেন। যে কথাটি বলছিলাম নরম পন্থা, এটি আমি বলতে পারি এনসিপি যখন ওনারা নতুন পার্টি হিসেবে আসলেন সেদিন প্রথম অনেক পেপারে তারা তাদের যে আইডিওলজি বা যেগুলো ছাপা হয়েছিল আপনি দেখবেন নরম পন্থা সেখানে ছিল, এটি আছে। এবং এখানে লেখা আছে গুগল নাকি কখনো বলেন সত্য বলে না, আমি যেটা রেফারেন্স থেকে দেখেছি। হুমায়রা পরে বাসায় যে একটু চেক করলে ভালো হবে। আচ্ছা, এরপরে যেটা বললেন যে বটের কথা বললাম, হুমায়রা একটা কথা বললেন, সেটা আমি নারী হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। উনি বললেন উনি ইসলাম ধর্ম পালন করেন, উনি হিজাব করেন এবং উনি আইনজীবী, উনাকে কি এসব গালি দেওয়া যায়? তার মানে হুমায়রা নিজেকে একটি উচ্চমার্গীয় নারী হিসেবে দেখছেন, যার একটি লেবাস আছে হিজাব, যার একটি ধর্মীয় পরিচয় আছে। কিন্তু বাংলাদেশে যে হিন্দু মেয়েটি বা যে মেয়েটি গার্মেন্টসে চাকরি করে, যে হুমায়রার মতো অত শিক্ষিত আইনজীবী না, তাকেও কি আপনি বুলিং করার রাইট রাখেন? তার মানে একজন রাজনৈতিক দলের নেত্রী যখন নিজেকে বিশেষায়িত জায়গায় যে দেখবে এবং অন্য মেয়েদের ক্রাইসিস তার কাছে মনে হবে যে আমাকেই করতে পারে, এটা রাজনীতির একটি বড় সমস্যা। কারণ রাজনীতিবিদ হতে গেলে আপনাকে প্রান্তিক জায়গা থেকে শুরু করতে হবে, নিজেকে প্রান্তিক মানুষ মনে করতে হবে। আচ্ছা, এরপরে যেটি উনি বললেন যে প্রধানমন্ত্রী একজন সহকারীর কথা বললেন এবং বলে প্রধানমন্ত্রীকে দোষারোপ করলেন। তাহলে আপনি কেন পাটোয়ারির দোষ এনসিপি সবার উপর দিতে পারবেন না? প্রধানমন্ত্রীর সহকারীর দোষ যদি প্রধানমন্ত্রী ঘাড়ে যায়, তাহলে এনসিপির যারা শব্দবাদে যেসব কথা বলেন আপনাকে এই করবে, আর কালকে পাটোয়ারির কথা শুনেছেন, প্রধানমন্ত্রী কোন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, ভালো কথা, বাংলাদেশের রাজনীতি এরকম হওয়া খুবই ভালো কথা। তাহলে এনসিপি মানে পাটোয়ারির দোষ কেন এনসিপি সবার ঘাড়ে পড়ে না? হুমায়রা খুব সুন্দর করে বললেন উনি যখন লন্ডনে ছিলেন তখন উনি প্রধানমন্ত্রীকে দেখেছেন যে প্রধানমন্ত্রী ঠিক মতো হাঁটতে পারেন, উনি বেদনার্ত হয়েছেন সেটা দেখে। 3 দিন 4 দিন আগেই মুনিরা শারমিন বলেছেন যে আপনি কি এখনো আপনার মেরুদণ্ডের ব্যথা ভুলে গেছেন? পাটোয়ারি সবসময় এটি বলে, নাহিদও এই কথা বলেছে। হুমায়রা যদি এতই মানে এই জায়গায় উনি এত সেন্সিটিভ হন, হুমায়রার জায়গা থেকে হুমায়রাকে একবার কখনো বলেছেন যে এই যে ফিজিক্যাল ভায়োলেন্সটা হয়েছে ওনার প্রতি প্রতিবাদ জানিয়েছেন? জানায় নাই। তার মানে হচ্ছে কি এনসিপি যে কথাগুলো বলে এগুলো হচ্ছে তার রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু তার বিশ্বাসের সাথে রাজনীতি মিলে না। এনসিপি আরেকটা সমস্যা যেটা হয় আমাকে নিয়ে সবসময় হয়, মুনিরা শারমিন আপনার এই টকশোতেই বলে গেছে যে আপনি কি এমপি হচ্ছেন। উনি আজকে বললেন যে আমাকে মন্ত্রী দেখলে ওনার ভালো লাগতো। উনারা আসলে সেই রাজনীতিটি করে বা উনারা ভাবেন, দেখেছেন যে মুনিরা শারমিন একটি পোস্টের জন্য
জন্য এমপি হওয়ার জন্য কত যুক্তি দাঁড় করিয়েছেন। এদের সমস্যাটা হচ্ছে এনসিপির, এজন্যই এনসিপি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারলো না, কারণ ক্ষমতার লোভ। ওনারা ভাবেন যে আমরা যারা টকশোতে এসে কথা বলি আমাদের সবারই আসলে কোনো পদ না পদবি পাওয়ার একটা ইচ্ছা থাকে। ওনারা এটা জানেন না যে বাংলাদেশের অনেক মানুষ আছে টকশোতে কথা বলে, যাদেরকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য বলা হয় তারা সেটা ফিরিয়ে দেয়। অনেকেই আছেন যাদেরকে উপাচার্য হতে বলা হয়, তারা ফিরিয়ে দেন। সেই সক্ষমতা বাংলাদেশের অনেক নারী রাখেন, কারণ তারা জানেন যে তাদের গোলটা কি, তারা কাদের জন্য কাজ করেন। হুমায়রা বলেছেন উনি নারী দেখেন নাই, উনি দেখেন নাই যে 21টা ডিসি নারী এই মুহূর্তে আছে। উনি কি সেটা দেখেছেন? উনি কি দেখেছেন যে ফুটবল খেলায় এবার যে শিশুরা অংশগ্রহণ করলেন, 22 লক্ষ শিশুর মধ্যে 11 লক্ষ মেয়ে শিশু? হুমায়রা কি সেগুলো দেখেন? হুমায়রা ভাবেন যে নারীদের ক্ষমতায় আসতে গেলে শুধু প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে। আপনি একটি পদে না বসেও কত যে ক্ষমতাবান হতে পারেন বা প্রান্তিক নারীদের জন্য কাজ করতে পারেন, এই ধারণাটা আসলে ওনাদের হয় না। আসলে এটাতে আমি দোষও দেই না, এটা একটা নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক দলের একটা এজেন্ডাই থাকে সবসময় ক্ষমতায় যাওয়া। ওনারাও হয়তো সেটার বাইরে যেতে পারেনি। আমি আশা করব হুমায়রা যখন আমার বয়সের কাছাকাছি যাবেন তখন হয়তো হুমায়রা সেই পথে হাঁটবেন। আপনার কি কোনো প্রশ্ন ছিল আমাকে করার? সেটা করতে পারেন, কারণ হুমায়রা অনেক কথা বলেছে, আমিও কিছু বলতে পারি। তাহলে বলেন। প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত এনসিপির মধ্যে ওনাকে যে প্রশ্নটা করলাম, যে দূরত্ব বাড়ছে এবং পাল্টাপাল্টি ফেসবুকে জন্য বিতর্ক চলছে, এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদ ইসলাম উনি বলেছেন যে এনসিপি এই যে পদযাত্রা করছে, এই পদযাত্রা একটা পিছনে ডিপ স্টেটের একটা ভূমিকা আছে। পক্ষান্তরে মনিরা শারমিন বলছে যে এনসিপি যে পদযাত্রা বিভিন্ন জায়গায় যে হামলার শিকার হচ্ছে, এর জন্য জামাত ইসলামী খুব কঠোরভাবে তাদের সমালোচনা করছে না এবং প্রতিবাদ করছে না। তো এই যে ওদের জোটের মধ্যে যে একটা টানাপড়ন, এটা কি আসলে কি কৃত্রিম নাকি আসলেই? শুনেন, এটা তো আসলে মানে এই জোটের এইগুলো আমরা যা দেখি, আমি সবসময় মনে করি মানে এনসিপি অনেক ক্ষেত্রেই এনসিপির নেতা নেত্রীদেরকে দেখলে আপনি বুঝবেন জামাতের বি টিম। এবং আপনি একটি রিপোর্ট আপনি দেখেছিলেন যে এনসিপির যে 6 জন পার্লামেন্টে গেছেন তাদের 5 জনই ছিল শিবিরের কর্মী। এটা তো রিপোর্টেড, এটাও নিশ্চয়ই হুমায়রা অস্বীকার করতে পারবেন না। আমি জানি না সত্যতা, কিন্তু রিপোর্টের কথা, আমি বানিয়ে তো বলি নাই। তো তার মানে হচ্ছে জামাত এবং এনসিপি তাদের এক ধরনের পর্দার অন্তরালে যোগসাজশ থাকেই। আবার অনেক ক্ষেত্রেই হয় কি, তাদের এই জোটগুলো অনেক ক্ষেত্রে সুপারফিশিয়াল হয়। যেমন ধরেন ইলেকশনের জন্য জোটটির হয়তো দরকার ছিল, এখন হয়তো দরকার নাই, কারণ এখন আবার রাজনীতির মাঠ গরম করতে হবে। যেহেতু ধরেন এই মুহূর্তে রাজনীতির মাঠ গরম করার জন্য বা রাজপথে নামার জন্য হয়তো একটা ইস্যু, এটাও হয়তো তাদের একটা স্ট্যান্ড। তারা হয়তো দেখাচ্ছেন তারা আসলে দুটি পথ দুদিকে গেছে বেঁকে, হয়তো পথটা একই আছে কিন্তু বেঁকে গেছে। ধন্যবাদ কামাল ভাই। সেটা হচ্ছে যে আজকে জামাত ইসলামের থেকে বলা হয়েছে যে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে মার্কিন রাষ্ট্রদূত একটা বৈঠক করেছেন। বৈঠকটা নেপথ্যে ছিল হচ্ছে ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী দলকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করা, এবং যাতে ওই তাকে মূল কথা হচ্ছে তাকে তাদের সেই দলটাকে আবার দেশে ফেরানোর একটা চেষ্টা। এটা জামাত মনে করছে যে এটা বিএনপির এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। জামাতের এই আশঙ্কা আপনি একদম উড়িয়ে দিতে পারেন না। এটা হতে পারে, কারণ যিনি আসছেন বাংলাদেশে মার্কিন যে প্রতিনিধি, উনি তো একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বটে। অবশ্যই, আবার দক্ষিণ এশিয়া বিষয়ক উনি। দক্ষিণ এশিয়া, বাট জামাত যেটা বলছে যে যেহেতু উনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সেহেতু হতেও পারে, আবার নাও হতে পারে। জামাত তার পলিটিক্যাল স্ট্যান্ড থেকে, তার অবস্থান থেকে তারা এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে। কিন্তু বাস্তবতা কি সেরকম? বাস্তবতা এটা বলা বড় কঠিন, কারণ এটা তো আর ঘোষিত না। ভেতরে ভেতরে হয়তো জামাতের আগেই ভাগে বলে হয়তো বিএনপিকে একটু সতর্ক করতে চাচ্ছে, হয়তো বিএনপির উপরে আগে ভাগে একটা চাপ দিতে চাচ্ছে। দেখেন, এগুলো আসলে না, আমি আপনাকে একটু বলি যেটা আগেবার বলতে চেয়েছিলাম, যে এগুলো আসলে সবই রাজনীতি। জামাতের এই মুহূর্তে রাজনীতিটা কি জানেন? জামাতের এই মুহূর্তে রাজনীতি হলো আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এটা হলো জামাতের 1 নম্বর রাজনীতি। এটা এই কারণে যে জামাত মনে করে যদি আগামীবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার যে ইতিহাস, তারা এখান থেকে হিসাব করে নিচ্ছে যে সাধারণত সরকারি দল, ক্ষমতাসীন দল আসে না। যদি আওয়ামী লীগ যদি রাজনীতিতে না আসতে পারে, তাহলে ক্ষমতার বাইরে দল হলো তারা,
তাদের একটা বিরাট চান্স। কিন্তু তাদের কি সেই সাংগঠনিক সক্ষমতা আছে? আমি বলছি এটা নিয়ে সাংগঠনিক সক্ষমতা অনেক কিছুই নাই, বাট তাদের মনে করতে তো কোনো নাই। তারা তো মনে করতে পারে ভাই, একজন লোক মনে করবে, আপনি তাও আপত্তি করবেন? না না না, অবশ্যই আপনার মন তো আপনার কাছে, আমি কেন আপনাকে? হ্যাঁ, আমার তার মন তার কাছে, মনে মনে ওই যে আনন্দ পায় পাচ্ছে দেন আপনি তাকে, সেটা ভাবছে। ওটা নিয়ে আমি একটু পরে বলতেছি। আমি আগে যেটা বলতে চাইছিলাম সেটাকে শেষ করি। সেটা হলো এনসিপি এই কাজগুলো কেন করতেছে। আসলে যেটা হয়েছে, এনসিপি কে নিয়ে না অনেক মানুষের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, আমার মধ্যে ছিল। আমি নিজেও ভাবছিলাম যে এনসিপি একটা ভালোভাবে শক্তভাবে একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায় যাক। দাঁড়ালে কি হবে, মানুষের কাছে কিন্তু অনেকদিন ধরে একটা তৃতীয় দল নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে তারা তৃতীয় দল মনে করে না। জামাত একটা ধর্মভিত্তিক দল, সেটা অন্য জিনিস। কাজে তারা আওয়ামী লীগ, বিএনপির বাইরে একটা থার্ড ফোর্স তারা আশা করছিল যে একটা যদি দাঁড়ায় আমরা তার সঙ্গে যাব। এনসিপি সেই সম্ভাবনা নিয়ে কিন্তু আসছিল, কিন্তু এরা খুব দ্রুত মানে জন্ম নেওয়ার আগেই তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। ইন্টারিমের সময়, ইন্টারিমের সময় তারা আগেই ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, এবং তারা কিন্তু ক্ষমতাধর মানে দল হিসেবে কিন্তু বিরাজ করতো। বিভিন্ন উপজেলায় সব জায়গায় তারা কিন্তু দাপটের সঙ্গে ছিল। এটা আক্ষেপ করে একবার পার্লামেন্টে হাসনাত আব্দুল্লাহ বলেছিল। আচ্ছা, তো তারা ওই স্বাদটা পাওয়ার কারণে তারা ওই স্বাদটা ছাড়তে চায় নাই বলেই নীতিগত কোনো মিল অন্তত পক্ষে দৃশ্যত না থাকা সত্ত্বেও, ভেতরে ভেতরে কি আসলে বাদ দেন, গুপ্ত শব্দ তো আমাদের এখানে এখন বহুল প্রচলিত হয়ে গেছে, কে কোথায় গুপ্ত আমি জানি না, কিন্তু দৃশ্যত তাদের সঙ্গে জামাতের রাজনৈতিক কোনো মিল নাই। তারপরেও তারা কিন্তু জামাতের সঙ্গে যে করছে, মানে জোট করছে কেন, একমাত্র ওইটাই যে ক্ষমতার যে স্বাদ তারা পেয়েছে, সেই স্বাদ থেকে তারা বেরোতে চায় না। এবং এটা করতে গিয়ে দলটা আসলে সুইসাইড করছে, এটা আমার বিবেচনা। আমি এভাবে ভাবি যে মানুষ করছে কি চট করে, মানুষ কিন্তু মানুষ কি করে জানেন, মানুষ কিন্তু দেখে আপনি কি বলেন আর কি করেন। যখন না মিলে তখনই আপনার নামের সঙ্গে হিপোক্রেট শব্দটা যুক্ত হয়ে যায়। তো ওরা যখন দেখছে যে এই ছেলে মেয়েগুলো আগে কি ছিল, 1 বছরের মাথায় কি আলাদিনের চেরাক পাইলো যে এত চেঞ্জ হয়ে গেল। একজন লোক রিক্সায় চড়তে পারতো না, সে এখন কোটি টাকার গাড়িতে চড়ে। তো এই ব্যাখ্যাগুলো তারা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারে না। হান্নান মাসুদ আগে কি ছিল, এখন কি, এখন ফেরি চলে গেছে, ফেরি ফেরত নিয়ে আসে। ও যদি মন্ত্রী বানাচ্ছে প্লেন ফেরত নিয়ে আসবো, সমস্যা নাই কোনো, আমাকে নিয়ে যাও, আসো, আমি এমপি, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এই যে বাংলাদেশে কি ভাই আমরা আর আগে এমপি দেখি নাই, তো ওনার নামে যেগুলো হচ্ছে, তো এই লোকগুলিকে নিয়ে মানুষ কিন্তু এখন হতাশ। এই হতাশার থেকে ওরা কিন্তু বুঝে, ওরা তো নিজেরাও বুঝে এই ছেলে মেয়ে এগুলো কিন্তু মেধাবী। আমি আবার এটাও বলি, আমি কিন্তু এনসিপিকে যখন আমি শুনি আমার সঙ্গে এনসিপির কি আছে, আমি খুশি হই। খুশি এগুলো জানেন, এরা লজিক দিয়ে কথা বলতে পারে, এদের সঙ্গে কথা বলে আমি খুব আরাম পাই। যে মানে মনে করেন আমি দিলাম লজিক, তারা লজিক গোর তুমি করে না, এটা খুব ভালো। তো এখন এরা তো লজিক দিয়ে বুঝে ফেলেছে যে মাঠে আমার অবস্থাটা কি, মাঠে ওনাদের কোনো অবস্থা নাই। এবং সেই জায়গাটাতে যে বিশেষ করে আপনার এই ঢাকা দক্ষিণের যে স্থানীয় নির্বাচনে ওনাদের যে সবচেয়ে বড় যিনি গুরুত্বপূর্ণ নেতা একজন আসিফ মাহমুদ সজীব, অর্থনৈতিক কারণেও সে গুরুত্বপূর্ণ। তো উনি যখন নির্বাচন করতে পারছেন না, মানে ওখানে যখন সাদিক ক্যাম্প করা কনফার্ম করে ফেলেছে, তখন এই পেইন তারা দিতে পারছে না। এবং তারা এটাও বুঝতে পারে আবার যে জামাতকে ছেড়ে গেলে ভাই আমার কোনো জামানত থাকবে না। এই যারা পাস করছে একজনের জামানত থাকতে বলে আমি মনে করি না। এটা আমার মনের কথা, কিন্তু এটা আপনাকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। আমি এটা বিশ্বাস করি জামাতের কারণে ভোটগুলি পাইছে। আর যদি এখানে জামাত যদি সাদিক ক্যাম্প দাঁড়ায় যায়, আসিফ মাহমুদের সাহসগুলো আপনার দাঁড়ানোর, কারণ তো জামানত থাকবে না। তো তাহলে এই বেদনাজনিত কারণে তারা কিন্তু এখন ওই আবার জামাতের দিক থেকে যেটা আপনি বললেন, জামাতের শিবিরের সাবেক সভাপতি উনি যেটা বলতেছেন, এটাকেও আমি একদম উড়াই দিই না। উড়াই দিই না কিভাবে, একটু সংক্ষেপে কামাল ভাই। সংক্ষেপ শেষ করে দিচ্ছি তাহলে, যে ওনারা আসলে এই মায়ের খেয়ে আলোচনায় আসতে চাচ্ছে। আপনি গত কয়েকদিনে মিডিয়া দেখেন এনসিপি নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তো এনসিপির কি আলোচনায় আসার মতো শক্তি আছে, সাংগঠনিক দক্ষতা আছে? নাই তো। মায়ের খাইছে, এখন নাম তো ভিক্টিমের নাম তো বলবেনই আপনি, যে ও আহত হয়েছে, তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এটা কিন্তু আমি একটা মানে আপনার বটম লাইনটা বলি, আপনি বলেন, বিএনপি, জামাত, এনসিপি এদের একটা জায়গায় রাজনীতিতে ঐক্য আছে, বিরাট ঐক্য। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে আসতে দেবো না। আমি ওই 3টা দলকে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা যা করছেন জেনে করেন আর বুঝে করেন আর না বুঝে করেন, এগুলি বেশি দিন করেন না, তাহলে করলে ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাবো। হুমায়রা নূর ফাঁক দিয়ে কিন্তু আওয়ামী লীগ ঢোকার একটা ইঙ্গিত দিলেন কামাল ভাই। আর আপনি আমার আগের প্রশ্ন জবাব দিন, আপনাদের মধ্যে যে টানাপোড়েনটা চলছে আসলে কি? এখানে যেটা সমস্যা, যখন নির্বাচনের আগে যেই নির্বাচনী জোটটা হলো, তখনও কিন্তু স্পষ্ট করে আমরা বলেছি যে এটা শুধুমাত্র নির্বাচনী জোট এবং
সংস্কারের যে প্রস্তাবনা সেটা বাস্তবায়নের জন্য এবং গণভোটের রায়কে আসলে ইনফ্লুয়েন্স করার জন্য এই জোটটাও গঠিত হচ্ছে। এবং আমার সহ-আলোচক মাসুদ কামাল ভাই, ওনাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু উনি যেটা বলতে চাচ্ছেন যে সাদিক কায়েমকে কনফার্ম করেছে জামাত, এই জন্য এখন টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বা আপা যেটা বলছিলেন যে জামাতের বি টিম এনসিপি 5 জন জামাত ছিল। তো দুটা কথারই উত্তর আমি দিচ্ছি একসাথে। একটু সংক্ষেপে দিবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধরেন আমরা কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত আমরা ভেরি ক্লিয়ার যে আমাদের কোনো আদর্শিক জোটও না, এটা কোনো রাজনৈতিক জোটও না, নির্বাচনী জোট ছিল। এবং আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য এই 11 দলীয় জোট একসাথে লড়াইটা করছিল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে দক্ষিণে থেকে যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যে লড়াই করবেন এবং এনসিপির কারা কারা প্রার্থী হবেন সেটা কিন্তু আমরা সব দলের আগে প্রকাশ করেছি। এবং আমরা যে স্বতন্ত্র নির্বাচন করব, সেখানে যে জোটগতভাবে নির্বাচন করব না, সেইটাও আমরা আগেই প্রকাশ করেছি। এবং বারবার আমরা এটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করছি যে আমরা আমাদের রাজনীতিটাই করব, আমরা এনসিপির রাজনীতি। এখন মজার ব্যাপার হচ্ছে ওনারা বলতে চান যে আমরা এই বিতর্কটা তুলে দিচ্ছি রাজনীতির মাঠ গরম করার জন্য। বিতর্কটা আপনারা তুলে দিচ্ছেন, আমরা তো শুরু থেকে একই কথাই আছে যে আমরা আমাদের রাজনীতিটাই করছি। আবার আপনারা আমাদেরকে গায়ে পড়ে এসে মারবেন, প্রতিহিংসার রাজনীতি করবেন, তারপরে আপনারা বলবেন মব ভায়োলেন্স ক্রিয়েট করবেন। আপনারা একটা 17 বছরের, আমার সন্তানের চেয়েও 1-2 বছরের ছোট একটা বাচ্চাকে রড দিয়ে চোখে মেরে অন্ধ করে দিবেন। এটা কিন্তু রিউমার স্ক্যানার না, কিন্তু ওই ঘটনায় ধরেন ওই ভায়োলেন্সের ওই জায়গা থেকেই তো ওই বাচ্চাটা আহত হয়েছে। যেভাবে বলা হচ্ছে সেভাবে ধরেন আপনি রডের আঘাতে না, কথা, কিন্তু ওই জায়গায় যে ভায়োলেন্স হয়েছে সেইখান থেকেই তো এই বাচ্চাটা আহত হয়েছে। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? ওখানে পুলিশের উপস্থিতিতে যে এই ঘটনাটা ঘটলো সেটার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনার সন্তানের সাথে এটা হলে আপনি সহ্য করতে পারতেন? তাহলে আপনি নিজে গায়ে পড়ে এসে মারবেন, তারপর বলবেন মার খেয়ে আলোচনায় থাকতে চাচ্ছি। তাহলে ভাই আপনারা কেন এগুলো করে আমাদেরকে আলোচনায় আনছেন? আবার নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো টকশো হচ্ছে না, তাহলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বানাচ্ছেন। কেন বানাচ্ছেন? আজকে এখানে যখন রাশেদ খানকে নিয়ে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে নিয়ে আমি কিছু অভিযোগ করলাম, তখন বলছেন উনি এখানে নাই। কিন্তু যখন মনিরা শারমিনকে নিয়ে কটু কথা বলা হলো তখন কিন্তু বলেন নাই ভাই যে এখানে না বললেন না যে মনিরা শারমিন এমপি হওয়ার জন্য, আপা বলেছিলেন যে এমপি হওয়ার দৌড়ে উনি অনেক দৌড়ে ছিলেন। তো তখন এখানে তো মনিরা শারমিন নাই, তাহলে তার আলাপটা এখানে বলার তো দরকার নাই। আমি আছি, আমাকে যত বকা দেয়ার বকেন। উনি তো শিক্ষিকা, ওনাকে কিছু বললে উনি দেখবেন এরকম করে ধরবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি তো ওনাকে পছন্দ করি, আমি ওনাকে ভালোবেসেই বলেছি যে উনি যদি প্রধানমন্ত্রীর টিমে থাকতেন আমার দেখতে ভালো লাগতো। কিন্তু উনি কিন্তু এই কথাটা উনি রিবার্ট করলেন, এই কথাটা উনি পজিটিভলি নিল না। আমি তো চাই নারীদেরকে প্রধানমন্ত্রী এম্পাওয়ার করুক, উনার টিমে 2 জন নারী থাকলে আমার দেখতে প্রশান্তি লাগতো, সেইটাই আমি বলেছি। এই যে যদি আপনারা সব কিছু যদি এরকম অ্যাগ্রেসিভলি নেন এবং অ্যাগ্রেসিভলি কাউন্টার করেন, আমরা দেশটা একসাথে কিভাবে করব? দেখেন এই কথাটাও উনি স্বাভাবিকভাবে নিতে পারলেন না। কিন্তু এই যে আমি সৎ উদ্দেশ্যে একটা কথা বললে আপনি যদি এরকম করেন, তাহলে ওই নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষাটাই হয়তো আমাদেরকে ব্যবহার করাটাই আপনারা পছন্দ করেন, কারণ ওটা করলে আপনাদের একটু টকশো করার সুযোগ হয়, ওটা নিয়ে দুটা আবার কাউন্টার রিবাটল দেওয়ার সুযোগ হয়। এই রাজনীতি ঠিক না। জামাতে ইসলামের সাথে আমাদের রাজনীতির যে প্রশ্নটা, সেটা রাজনীতি আমাদের আলাদাই ছিল। এখন আপনারা এটা নিয়ে আলাপ আলোচনা করে যেতে পারেন, কিন্তু আমাদের অবস্থান সবসময় স্পষ্টই ছিল। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যাকে ব্যক্তিগত সহকারী অ্যাপয়েন্ট করেছেন উনি কিন্তু জামাত ইসলামের শিবিরের সাথী ছিল। শিবিরের সদস্য হওয়ার চেয়ে কিন্তু সাথী হওয়া অনেক কঠিন, শুনেছি, জানি না। রাশেদ খানের কথা বলছেন আপনি? জি, উনি শিবিরের সাথী ছিলেন। তো প্রধানমন্ত্রী ওনাকে এত বুকে টেনে নিলেন, অথচ এনসিপির ছেলে মেয়েরা, আমরা এই তথ্যটা আমাদের কাছে নতুন আসলে। না এটা আপনি যাচাই করে দেখবেন। আচ্ছা, নাহিদ ইসলাম খান, সেটা হচ্ছে যে এই যে প্রশংসা, আপনাকে প্রশংসা করছে, আপনি অন্যভাবে নিলেন বিষয়টা, এটা কেন? আপনার কি মনে হলো যে আমি অন্যভাবে নিয়েছি? এখন সমস্যাটা হচ্ছে সেটা যে যখন আপনি একটি যুক্তি দিবেন তার আড়ালে কি আছে সেটা ধরে আমি যখন উত্তর দিব তখন আপনার কাছে মনে হবে যে আমি আপনাকে অ্যাটাক করছি। এটাই আসলে তাদের রাজনৈতিক পরিভাষা। এবং এটাকে কেন উনি অ্যাটাক বললেন? আর উনি বললেন, আবার এটাও বললেন যে আমি শিক্ষিকা, আমি এভাবে বলি। উনি আইনজীবী দেখেই মনে হয় তো মার প্যাচ দিয়ে কথা বলেন। হ্যাঁ, এটাও হতে পারে। আসলে যে কথাগুলো ওনারা বলেন বারবার যে জামাতের সাথে তাদের আদর্শিক কোনো রাজনীতি জোট করেননি, ওনারা রাজনৈতিক জোট করেননি,
ওনারা আসলে করেছেন ক্ষমতার জোট, ওনারা স্বার্থের জোট করেছেন এবং এটাই স্বাভাবিক, ওনারা এটাই করেন। এই যে ভায়োলেন্সের কথাগুলো বলছিলেন, আপনি বলছেন ফ্যাক্ট চেকিংয়ে, হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক, যে কেউ যে কোনো জায়গায় শারীরিকভাবে লাঞ্ছিত হলে এটা দুঃখজনক, কিন্তু ওনাদেরই তো আসলে ওনাদের জনসভাটা আসলে খুবই কেয়ারফুলি মনিটর করা দরকার, কারণ ওনাদের জনসভাতে অনেক সময় অস্ত্র আবার লাঠি হয়ে যায়, আপনি দেখেছেন তাই না? আচ্ছা, তো তারপরে যেটা হচ্ছে উনি আমি কেন টিমে নাই এটা নিয়ে উনি খুব দুঃখ করছেন নারী, কিন্তু কিছু নারী বা কিছু মানুষ পর্দার আড়ালে থাকে। আমি যেমন প্রধানমন্ত্রীর এডুকেশন টিমে আছি, বিএনপির এডুকেশন টিমে অনেক দিন ধরে কাজ করছি, লার্নিং উইথ হ্যাপিনেস যেটা বিএনপির একটি ফ্ল্যাগশিপ, যেটি ক্লাস 6-এর বাচ্চাদের বই হিসেবে যাবে, সেটি প্রস্তাবটা আমার দেওয়া, নামটিও আমার দেওয়া। তার মানে আমরা আসলে কাজ করি, কিন্তু হয়তো পর্দার অন্তরালে করি, আমরা হয়তো সেই জায়গায় যেতে চাই না। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে উনি রাশেদ খানের কথা বললেন যে শিবিরকে প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো সবাইকেই বুকে টেনে নিবে। প্রধানমন্ত্রীর কাছে তো শিবির আর প্রধানমন্ত্রীর কাছে তো এনসিপি আলাদা কোনো কিছু না। হ্যাঁ, তারপরেও যদি আমি বলি যে প্রধানমন্ত্রী মানে উনারা কাউকে বুকে তুলে নিলে কোনো সমস্যা নাই। উনারা যেমন ধরেন ইশরাক নাকি একজন যাকে খুব বিএনপি চাঁদাবাজ বলা হতো, তারা যখন উনাদের দলে গেলেন তখন ওনারা ফেরেশতা হয়ে গেলেন। উনারা যদি কাউকে বুকে তুলে নেয় তাহলে আপনার বুঝে নিতে হবে যে তারা আসলে ফেরেশতা হয়ে যাচ্ছে। সো এনসিপি যদি কখনো আমার প্রশংসা করেন বা আমাকে যদি কোনো ভালো কথা বলেন বা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আমাকে বুঝতে হবে আমি এই জাগতিক জায়গা থেকে ঊর্ধ্বে যে আমি আসলে মহান কিছু হয়ে যাচ্ছি, আমি নিজেকে গর্বিত মনে করি। কামাল ভাই, আমার হাতে সময় নেই, আপনি আমাকে জাস্ট শেষ 1 মিনিট দিন জাস্ট। কামাল ভাই, সেটা হচ্ছে যে এই যে রাজনীতি থেকে যেসব হচ্ছে, এই যে পাল্টা পাল্টি, আপনি বলছেন যে এটার মাধ্যমে আওয়ামী লীগ যদি চলে আসে এটা অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কি আবার একসেপ্ট করবে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি আসলে আওয়ামী লীগ চলে যদি আসে এটি বলছেন, একটু ভুল আছে আমার। ভুলটা হলো আওয়ামী লীগ আসবে অটোমেটিক্যালি আসবে। এই ঘটনার মাধ্যমে আসলে আওয়ামী লীগের আশাটা ত্বরান্বিত হতে পারে, আমি ওই আশঙ্কাটা করেছি। আচ্ছা, আসবে কেন সেটা আমি বলি। মূল ঘটনাটা হলো, দেখেন আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকার আসতো না, ইউনূস সরকার যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারতো তাহলে আওয়ামী লীগের মানে প্রত্যাবর্তন অনেক দূরে চলে যেত, অনেক দূরে। আবার এই সরকার আছে, এই সরকার যদি দেশটাকে ভালো চালাতে পারে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আবার দূরবর্তী হয়ে যাবে। হিসাবটা হলো এখানে যে ওই দলটা যে ফিরে আসবে, বাংলাদেশে যেটা হয় কারো ফিরে আসা, কারো বিজয়ী হওয়া, এটা তার যোগ্যতার উপর নির্ভর করে না, নির্ভর করে হলো যারা নাকি এক্সিস্টিং যারা আছে তাদের ব্যর্থতার উপর। সুদা হিসাব ভাই, মানুষ বাজারে যায় কিন্তু কম্পেয়ার করে, এইটা ওই সময় এত দেখেছি। আপনি যুক্তিতে বুঝাইলেন যে ভূ রাজনৈতিক কারণে এই দামটা বাড়া উচিত, মানুষ বুঝবে না, মানুষ বুঝবে তো ওরা চুরি করছে, তাও তো এত টাকা দাম কিনছি, এখন তো পাই না, তাহলে তুমি আরো বেশি কিছু করতেছো। এটা ডিপেন্ড করবে। এই যে আমি এই কথাটা বললাম কেন, আপনারা যদি নিজেরা মারামারি করেন মানুষ বলবে আরে এরা তো নিজেরা মারামারি করে। তাহলে হিসাব হলো এখানে প্রত্যেককেই নিজের বর্তমান কর্মকাণ্ডে সতর্ক হতে হবে। আপনি যদি কাজটা ভালো মতো করতে না পারেন, আপনি এখন দায়িত্ব দিচ্ছি 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে আমরা ক্ষমতা পাঠাইছি, বলতে গেলে বিএনপিকে সব ক্ষমতায় দিয়ে দিছি। এখন তো অন্যের উপর দোষ চাপাইলে হবে না। এখন যদি মির্জা ফখরুল বলে যে কোনো পরিবর্তন হয় নাই, আমি কিন্তু মির্জা ফখরুলের উপর খুশি হবো না, আমি ওনার উপর দুঃখিত হবো, রাগান্বিত হবো যে আপনি কেন পরিবর্তন করতে পারেন নাই। মাত্র তো কিছুদিন সরকার, তাহলে আপনি এখনই বলেন কেন? আপনি যখন বলেন প্রতিটা পাবলিক হয়, আপনি এই কথাটা আপনার ফোরামে বলতেন, আপনি পাবলিক বললেন যখন, তো আমি শুনাইলেন তো আপনি আমাকে, এটা শুনে কি বললেন? আপনার দায় কমাতে চাইলেন আপনি। এই সুযোগ নেই রে ভাই, ওই যে অমুক কারণে হয় না, তমুক কারণে হয় না, এই সমস্ত থিওরিবাদ আপনাকে পারতে হবে, না পারলে সরে যাবেন। তখন আমরা এই এনসিপি তে ট্রাই করবো। আমরা এনসিপি ট্রাই করতে চাই। আচ্ছা হুমায়ুন, সেটা হচ্ছে যে এনসিপি যে বিরোধী দল উপনেতা আপনাদের দলেরা আছে, তাহিদ ইসলাম, আপনারা কি গঠনমূলক রাজনীতি করছেন সংসদে কিংবা সংসদের বাইরে? আপনার কাছে সাধারণভাবে সরকার দল এবং সাধারণ মানুষ সবাই কিন্তু বলছে যে এনসিপি মোটামুটি ভাবে বিরোধী দল হিসেবে সফল রাজনীতিটা করছে। এখন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা যত প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, আমাদের ভিতরে যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখনো নষ্ট হয় নাই, নষ্ট হওয়ার সুযোগ নেই। আমাদের যত প্রতিহত করার চেষ্টা করবেন আমরা আরো বেশি স্পিরিটেড ফিল করব। আমরা ওয়েলকাম জানাই, আমাদেরকে যত প্রতিহত করবেন আমরা তত বেশি আরো বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এগিয়ে যাব। এই কারণ এই কমিটমেন্টটা করেই আমরা রাজনীতিটা করতে এসেছি যে বাংলাদেশের
রাষ্ট্রীয় কাঠামোতে যে মৌলিক পরিবর্তন সেটা করেই ছাড়বো। আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি বলেছেন যে কিছুই হয় নাই। কে বলেছে কিছু হয় নাই? মাত্র 180 দিনও হয় নাই সরকারের, সমস্ত জায়গায় দলীয় পদায়ন হয়েছে, কোনো জায়গায় বাদ নাই। যে সরকার এবং ক্ষমতায়, সে তো তার মতো করে তাহলে যদি এরকমই হবে, যদি এইটা তো আপনারা বিএনপি ক্ষমতা আসলে কি এইটা তো বিএনপি কাউকে নিয়োগ দিতেন কিংবা এইটা এখনো তো আমরা তো ক্ষমতায়, ওই যে বললেন আমরা তো ক্ষমতার কাছে নাই, সুতরাং এইটা করতাম আমাদের- কিনা, আমাদের- যদি আমাদের ইশতেহারে থাকতো, যদি ইশতেহারে থাকতো যে আমরা দলীয়করণ করব না, তাহলে আমরা নিশ্চয়ই করতাম না। করলে তো আপনারা প্রশ্ন করতেন। এই যে দেখেন আজকে ডেইলি স্টারে লিখেছে যে রাষ্ট্রীয় 12 পদে দলীয় নিয়োগ 31 দফার প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। বিএনপি শুরুই করলো 1 নম্বর দফার সাথে, এক যে সংস্কার পরিষদ করবে সেই দফার সাথে সাংঘর্ষিক আচরণ করে। বিএনপি শুরুই করলো দলীয়করণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করে, সব জায়গায় জেলা প্রশাসক নিয়োগ করা থেকে শুরু করে। এই যে আপা বললেন যে আপা পদে না থেকেও অনেক কিছু করতে পারেন, আপা যে কন্ট্রিবিউশন করলেন সেটার জন্য আমি খুশি। কিন্তু ধরেন আমি তো এনসিপি করি, এই সুযোগটাকে আমি অন্য দলে থাকার কারণে আমার যতই যোগ্যতা থাকে আমি পেতাম না। এবং আমাদের এখানে ভাবতে সময় নাই, এখানে 30 আপা যে সেকেন্ড কথাটা Just বললেন যে last- বিশেষায়িত ভাবে আমি নিজেকে দেখার কথা বলেছি বটবাহিনী দ্বারা অ্যাটাকের ক্ষেত্রে না, সামাজিক দৃষ্টিভঙ্গিতে একজন পর্দানসীন নারী তো অন্যদের চেয়ে মানে মানুষ মনে করে যে ও পর্দা করে মানে আচ্ছা, হচ্ছে ও কম হ্যারাসড হবে, এটা তো আমাদের দৃষ্টিভঙ্গি, সমাজের দৃষ্টিভঙ্গি। তারপরেও কিন্তু আমার মুক্তি নাই। কেন? কারণ আমি রাজনীতি করি।